সৌন্দর্য বর্ধনে কসমেটিক সার্জারির ভূমিকা কতটুকু? বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কসমেটিক সার্জারি কোনগুলো এবং একজন মানুষের এই সার্জারিগুলো করার আগে কি কি বিষয় বিবেচনা করতে হয়? আমি বেসিক্যালি প্লাস্টিক সার্জারি, এটা হলো আমাদের একটা ব্রড টার্ম বলতে পারেন, যেটার আন্ডারে আসলে অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি এবং আরেকটা রিকনস্ট্রাকটিভ সার্জারি। তো রিকনস্ট্রাকটিভ সার্জারি হলো মানুষ যখন আঘাত পায় বা জন্মগত ত্রুটি বা ট্রমা থেকে যে ক্ষত হয় সেটার জন্য যে সার্জারি আমরা করি সেটাকে আমরা বলছি রিকনস্ট্রাকটিভ সার্জারি। আর সৌন্দর্য বর্ধনের জন্য যে সার্জারি সেটা হলো কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি। পুরো বিশ্ব জুড়ে এখন কিন্তু এই অ্যাস্থেটিক সার্জারির কিন্তু অনেক অনেক একটা ডিমান্ড। এখন সুন্দর কে হতে না চায়, তাই না? কে চায় না যে নিজেকে দেখতে ভালো লাগুক? আর আমি মনে করি এই ভালো লাগাটা বা নিজেকে সুন্দর দেখানোটা পুরোপুরি নিজের জন্য, নিজের আত্মবিশ্বাস আনে। সেটা কর্মক্ষেত্রে বলেন, যেইখানে বলেন, আমরা পরিবারের কাছে হোক, প্রিয়জনের কাছে হোক, সবার কাছে আমরা মনে করি যে আমি সুন্দর হলে আমার অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি হবে সব জায়গায়। তো সুন্দরটা আমি মনে করি যে আত্মবিশ্বাস থেকে আসে। এটা বাহ্যিক সৌন্দর্য মেইন না, কিন্তু এই আত্মবিশ্বাসটা আমাদের কখন হয়? যখন আমাদের দেখতে ভালো লাগে। এই দেখতে ভালো লাগের ব্যাপারটা নিয়ে আসলে আমরা কাজ করি অ্যাস্থেটিক সার্জারি। তো অ্যাস্থেটিক সার্জারি, যেটা আপনার কোশ্চেন ছিল যে কি কি ধরনের হয়, সেটা নন সার্জিক্যাল আছে, সার্জিক্যাল আছে। তো আমাদের যেটা হয় বয়সের সাথে সাথে আস্তে আস্তে কি হয়, বয়স্কের একটা ছাপ পড়ে। তো সেটা যদি আমরা হল্ট করে রাখতে পারি কেমনটা হয় বলেন তো? অবশ্যই ভালো হয়, তাই না? আমরা বলি যে বয়সটা এক জায়গায় থামিয়ে রাখা। রাইট। আপনি এখন বলতে পারেন যে পুরো বিশ্বতে আমাদের চিকিৎসার মান এত উন্নত হয়েছে যে অ্যাস্থেটিক সার্জারি এই পার্টগুলোতে অনেক জায়গাতে দখল করে ফেলেছে। সেই হিসাবে আমি বলতে পারি নন সার্জিক্যাল কিছু আছে, সার্জিক্যাল কিছু আছে। টার্মসগুলো যদি একটু জানতো। আচ্ছা, যেমন নন সার্জিক্যাল আমি যদি বলতে চাই, ফেশিয়াল রিজুভিনেশন, মানে ফেসটাকে আমি এখনো তারুণ্যভাবে রাখতে চাই। সেই কারণের জন্য আপনার বয়স যখন 30 পার হবে বা 35 পার হবে, আস্তে আস্তে কিন্তু বয়সের ছাপটা আসতে থাকে। তখন থেকে যদি আপনি কিছু কিছু প্রসিডিউর আমরা করে থাকি অ্যাস্থেটিক সার্জনরা, যেমন কেমিক্যাল পিলিং, তারপর মাইক্রোডার্মা অ্যাব্রেশন, পিআরপি থেরাপি, হাইড্রোফেশিয়াল, ডার্মা অ্যাব্রেশন, এগুলা বলতে পারেন নন সার্জিক্যাল। নন সার্জিক্যালের মধ্যে আরও আছে ইনজেক্টর, ফেশিয়াল ইনজেক্টর, বোটক্স, ফিলার। এছাড়া আরও কিছু ইনজেকশন টাইপের আছে যেটা এখন পুরো বিশ্বে অনেক পপুলার, অ্যানিডি থেরাপি, গ্লুটাথিয়ন ইনজেকশন, পিডিআরএন। এগুলো ফেশিয়াল রিজুভিনেশন আমরা ইউজ করে থাকি। সবগুলো নন সার্জিক্যাল? এগুলো সবগুলি নন সার্জিক্যাল। এগুলো আর পাশাপাশি আছে আরও কিছু, যেমন অবাঞ্ছিত লোম দূর করার জন্য বা ফেসে যদি কোনো স্কার থাকে, লেজার থেরাপি, সেটাও অনেক বেশি পপুলার। সেটা অনেক ধরনের লেজার মেশিনও আমাদের সিটি অ্যাস্থেটিক সেন্টারে আছে। এরপর আসেন হলো সার্জিক্যাল। সার্জিক্যালের মধ্যে আছে পা থেকে মাথা পর্যন্ত। আপনি একটা নাম নিবেন, আমি আপনাকে প্রত্যেকটার জন্য একটা একটা বলবো। যেমন ধরেন কারো চুল পড়ে যাচ্ছে, আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। ফেসে যেমন ভাঁজ আসতেছে, তখন আমরা কি করি, ফেস লিফট করে দিই। নেকে যেমন ধরেন চামড়া ঝুলে যাচ্ছে, তখন আমরা নেক লিফট করে দিচ্ছি। তারপর অনেকের চোখে দেখা যায় যে চারপাশে বলি রেখা চলে আসে বা চামড়া ঝুলে যায়, সেটার জন্য আমরা করে থাকি ব্লেফারোপ্লাস্টি। অনেকের নাক নিয়ে অনেক কমপ্লেন যে আমার ফেসে প্রোফাইলের সাথে এটা যায় না। কারো নাক হয়তো নিচের অংশ মোটা থাকে, কারো হয়তো নাকটা স্বাভাবিকের তুলনায় একটু ছোট থাকে বা মানে কম থাকে, বোচাও থাকে অনেকে, বোচা নাক। হ্যাঁ। তো সেটার জন্য আমরা যে সার্জারি করি সেটাকে রাইনোপ্লাস্টি বলি। এরপরে আসেন যদি লিপের কথা বলি, যে লিপে অনেকে বলে যে না আমার লিপটা আমার ফেসের তুলনায় অনেক মোটা, সেক্ষেত্রে আমরা লিপটাকে রিডাকশন করে দিয়েছি, লিপ রিডাকশন সার্জারি বলি। এরপর আসেন মেয়েদের ক্ষেত্রে, অনেকে ব্রেস্ট শরীরের তুলনায় অনেক বড়, যার কারণে তার স্বাভাবিক জীবনযাপন করাটা অনেক অস্বাভাবিক হয়ে যায়, কাপড় চোপড় পরলে সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেটার জন্য আমরা ব্রেস্ট রিডাকশন সার্জারি করি। তারপর ধরেন কারো বাচ্চা হলো, ব্রেস্ট ফিডিং করাচ্ছে, ব্রেস্টটা ঝুলে গেল, সেটার জন্য আমরা যে সার্জারি করি সেটাকে মাস্টোপেক্সি বলি। এটার মাধ্যমে আমরা ব্রেস্টটাকে একটু উঁচু তুলে দিই। আর কারো কারো ক্ষেত্রে হয়তো শরীরের তুলনায় ব্রেস্টটা একটু ছোট, সেক্ষেত্রে আমরা ব্রেস্ট অগমেন্টেশন করে থাকি। সেটা ইমপ্ল্যান্টের মাধ্যমে বা শরীরের আশেপাশে তার নিজের মাংসপেশি দিয়েও আমরা এটা করে থাকি।
এরপর এই ব্রেস্টের সমস্যা যেমন মেলরা আমাদের কাছে আসে, যেটাকে গাইনোকোমাস্টিয়া বলি, মেল ব্রেস্ট। তো এই মেল ব্রেস্টও আমরা কমিয়ে দিই। এরপর আসেন শরীরে যেমন ধরেন স্থূলতার কারণে, মানে এক্সেসিভ অবেসিটির কারণে দেখা যায় যে অনেক ফ্যাট জমে বিশেষ করে শরীরে, পেটের দিকটা। পেটের দিকে জমে, কারো কারো হাতে জমে, কারো কারো উরুতে জমে, কারো কারো পিঠে জমে। সেক্ষেত্রে আমরা লাইপোসাকশন করে থাকি। এছাড়া আছে কারো এই বিএমআই বা অতিরিক্ত মোটার কারণে পেট ঝুলে যাচ্ছে বা বাচ্চা হওয়ার পর পেট ঝুলে যাচ্ছে, তখন আমরা পেটের যে অতিরিক্ত নিচের অংশটুকু আছে এটা ফেলে দিই। এটাকে বলে অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক। আমাদের হাতে অনেকের ক্ষেত্রে কি অনেক বেশি ফ্যাট জমে ফ্যাটটা ঝুলে যায়, সেটা আমরা কমিয়ে ব্রাকিপ্লাস্টিক করে দিই। নানাবিধ সার্জারি রয়েছে, সার্জারি রয়েছে। সার্জারি এবং নন সার্জিক্যাল প্রসিডিউর রয়েছে। সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে আমার কোন সার্জারিটা প্রয়োজন? কসমেটিক সার্জারি আর প্লাস্টিক সার্জারির মধ্যে কোনো পার্থক্য আসলে নাই। প্লাস্টিক সার্জারি বলতে পারেন আমাদের প্যারেন্ট, মানে এই প্লাস্টিক সার্জারি আন্ডারে হলো বাকি সব সার্জারি। প্লাস্টিক সার্জারি ব্রড টার্ম, এটার আন্ডারেই হলো আমাদের কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি আর রিকনস্ট্রাকটিভ সার্জারি, যেটা আপনাকে আমি শুরুতে বলেছিলাম যে সৌন্দর্য বর্ধনের জন্য যে কাজগুলো করি সেটাকে অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারি বলি। আর রিকনস্ট্রাকটিভ সার্জারি হলো যখন কেউ ট্রমা বা অ্যাক্সিডেন্টের পরে ক্ষত সৃষ্টি হলো, ক্যান্সারের পরে কোনো একটা ক্ষত সৃষ্টি হলো, বা ধরেন জন্মগত কোনো একটা ত্রুটি নিয়ে আসলো, তখন যে আমরা সার্জারি করি সেটাকে আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি বলি। এই দুটো মিলিয়ে আসলে প্লাস্টিক সার্জারি। এইটা আসলে রিকনস্ট্রাকটিভ সার্জারি তো আসলে প্রয়োজন, মানে করতেই হবে, না করে তো আসলে উপায় নাই। আর অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারিটা আসলে হলো মানুষের আত্মসচেতনতা, নিজের যত্ন, নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যে সার্জারি করে থাকি, সেটাই হলো আপনি অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি বলতে পারেন। এখন ধরেন যে কেউ এসেই যে আমাদের কাছে চাইলো যে আমি এসে, আমাদের প্রায় অনেক ধরনের ক্লায়েন্ট আসে, এসে বলে আমাকে ঐশ্বরিয়া রায়ের মতো করে দেন। ও, সবাই ধারণা যে প্লাস্টিক সার্জারি মানে কিন্তু এটাই। তারপর আমরা ছোটবেলায় অনেকগুলো নাটক দেখতাম কি নায়িকা বা নায়ক অ্যাক্সিডেন্ট হলো, তারপর তার চেহারা কি হলো, নষ্ট হয়ে গেল, তার চেহারা চেঞ্জ করে দিল, চেঞ্জ করে কোনো নায়ক বা নায়িকার মতো করে দিল। এইটা হলো মানে অস্বাভাবিক চিন্তা, যেটা করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি। আমাদেরকে আল্লাহ তাআলা যে ক্ষমতাটা দিয়েছেন, যে আল্লাহ যে আমাদেরকে মানুষ যেভাবে পাঠিয়েছেন, সেটার মধ্যে হয়তো আমরা কিছু একটা জিনিস অ্যাড করে সেটাকে একটু যেরকম আছে তার থেকে একটু সুন্দর বানাই। তো এই ধরনের আকাশ কুসুম কল্পনা নিয়ে যখন কোনো রোগী আসেন আমাদের কাছে বা ক্লায়েন্ট আসেন, তখন ওই ক্লায়েন্টগুলোকে আমরা কাউন্সিলিং করি। প্রথমে বোঝার চেষ্টা করি যে উনি আসলে স্বাভাবিক মানসিকতার মধ্যে আছে কিনা। তখন উনি যদি আমাকে বলে যে না আমি শাহরুখ খান হতে চাই, আমি ঐশ্বরিয়া রায় হতে চাই, তাহলে তো বুঝতে পারছেন যে তার চিন্তা কেমন এবং তার এই চিন্তা ফুলফিল করার ক্ষমতা আমাদের নাই। কিভাবে হ্যান্ডেল করেন তখন? এই ধরনের পেশেন্টদেরকে আমরা কাউন্সিলিং করি, বাস্তবতা বোঝানোর চেষ্টা করি যে চাইলে এটা করা যাবে না। এবং সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সাইকিয়াট্রিক কাউন্সিলিং এ পাঠাই যে উনি সুস্থ মানসিকতার আছে কিনা। কারণ এরকম অনেক মানুষ আছে যে একবার সার্জারি যদি আপনি করেন এ ধরনের মানুষের, সে কখনো স্যাটিসফাই হবে না, সে আপনাকে দোষ দিতে থাকবে, সে আপনার নামে দেখবেন যে বদনাম করতে থাকবে, বা তখন কি সংবাদ সম্মেলন ডেকে বলবে এই সার্জন তো আমাকে নাকটা নষ্ট করে দিল। প্রায় কিন্তু এটা ঘটে আমাদের দেশের পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে, আমরা দেখেছি।